ঘড়িতে তখন সকাল 7টা বাজে। তে মাত্রই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ালো। তখনই তার নজর গেল তার গলায় থাকা কালচে দাগগুলোর উপর। সেগুলো স্পষ্ট হয়ে ফুটে আছে তার শরীরে। তার গলা, কলারবোন আর বুক জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য লালচে দাগ। এগুলো কিসের দাগ তার বুঝতে বাকি রইল না। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো এখানে একা থাকে, তার সঙ্গে আর তো কেউ থাকে না এই রুমে, এমনকি তার কোনো বয়ফ্রেন্ডও নেই। তাহলে? কিন্তু আজব ব্যাপার হলো রাতের কথা তার কিছুই মনে থাকে না। তের খটকা লাগতে শুরু করে। অনেক হয়েছে। আজকে রাতে আমায় খুঁজে বের করতেই হবে। প্রতি রাতে কে আমার রুমে আসে, তাকে যদি একবার হাতের সামনে পাই তাহলে মেরেই ফেলবো। গত 1 মাস ধরে প্রতিটা সকাল এইভাবেই শুরু হয় তের। রাতে কি হয়, কার সঙ্গে হয় কিংবা কিভাবে হয় তার কিছুই মনে থাকে না। কিন্তু সকাল হলেই আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের শরীরে একই রহস্যের ছাপ দেখতে পায়। তে এইসবই ভাবছিল, তখনই তার মা জেন তাকে ডাকতে আসে। তে, এই তে, ঘুম থেকে উঠেছিস? তাড়াতাড়ি নিচে আয় মা, নাস্তা খেয়ে আবার ঔষধ খেতে হবে তো। উফ মা, আমার এসব রোজ রোজ ঔষধ খেতে আর ভালো লাগে না। তুমি বোঝো না কেন? এত কথা বলিস না তো। ঔষধ না খেলে তুই পুরোপুরি সুস্থ হবে কি করে? যেটা বলছি সেটা কর। তাড়াতাড়ি নিচে আয়, তোর আব্বু তোর জন্য বসে আছে। এটা বলেই জিন রুম থেকে বেরিয়ে পড়ে। তেও আর এত কিছু না ভেবে নিচে চলে যায়। তারপর বাবা নামজুন আর মাজিনের সঙ্গে বসে একসাথে সকালের নাস্তা সেরে ফেলে। তো এটাই, তার কোনো ভাই বোন নেই, ফ্যামিলিতে শুধু তারা 3জনই। সকালের বিষয়টা নিয়ে তে বেশ চিন্তিত। সারাদিন ভাবতে লাগলো কি করলে সেই রহস্যময় ব্যক্তিটাকে সে ধরতে পারবে। অনেক খুঁজে টুজে তে একটা প্ল্যান বের করলো। রাতের বেলা তে ঘুমানোর আগে তার রুমে একটি ক্যামেরা লাগিয়ে দিল। আজকে কোথায় পালাবে? এই তের কাছে তোমায় ধরা পড়তেই হবে। অনেক জ্বালিয়েছিস আমায়, এবার দেখবো কি করিস। কিছুক্ষণ পর তের মা এসে তাকে মেডিসিন খাইয়ে দিয়ে চলে যায়। তেও তার প্ল্যান মতো ঘুমিয়ে পড়ে। রাত তখন 12টা। তে ঘুমের রাজ্যে তলিয়ে আছে। তখনই তার রুমের দরজাটা নিজে নিজে সরে যায়। তারপর হুডিওয়ালা একটি অবয়ব ভেতরে প্রবেশ করে। লোকটা ভিতরে এসেই তের পাশে বিছানায় বসে পড়ে। তে তখন ঘুমে মগ্ন। লোকটা তের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, ঘুমিয়ে পড়েছো তে পাখি? মাই লিটল বেবি, ইউ আর সো সুইট। ঘুমালে তোমাকে পুরো গোলাপের পাপড়ির মতো স্নিগ্ধ লাগে। এত সুন্দর কেন তুমি? লোকটা ধীরে ধীরে তের কাছে এগিয়ে যায়। আস্তে আস্তে তের উপরে উঠে পড়ে আর ওর ঠোঁটজোড়া দখল করে নেয় আর অনেক সফটলি কিস করতে থাকে। প্রথম দিকে কিসগুলো সফটলি হলেও আস্তে আস্তে অনেক রুডলি কিস করতে শুরু করে। লোকটা পাগলের মতো তের ঠোঁটে চুমু খেয়ে যাচ্ছিল। তার হাতগুলো তের টি শার্টের ভিতর দিয়ে ঘোরাফেরা করছিল। ঘুমের মধ্যেই তে কেঁপে ওঠে। তের কাঁপাকাঁপি বুঝতে পেরে লোকটা একটি দুষ্ট হাসি দেয়। তারপর তের ঠোঁটটা ছেড়ে দেয়। তের কিছু একটা বুকের উপরে তুলে ফেলে। তারপর তের নরম তুলতুলে আঁশে নিজের মুখটা ডুবিয়ে দেয়। একেবারে ছোট বাচ্চাদের মতো সেটা খেতে থাকে। ঘুমের মধ্যে তের লোকটার চুল খামচে ধরে। লোকটা যেন আরো বেশি পাগল হয়ে যাচ্ছে। এক পর্যায়ে অনেক জোরে জোরে বাইট করতে শুরু করে। তে সমস্তটাই ঘুমের মধ্যে অনুভব করতে পারছিল, কিন্তু নিজের চোখ দুটো খুলতে পারছিল না। লোকটা ধীরে ধীরে তের নাভির নিচে নেমে আসে। তারপর হঠাৎ করে থেমে যায়। না না, এর থেকে বেশি কিছু আর করা যাবে না এখন। না হয় আমার ছোট্ট বেবিটা অনেক ব্যথা পাবে। সে নিজের মূল্যবান সম্পদে হাত রেখে বলে, এত ছটফট করিস না বাচ্চা, তুমি না লক্ষ্মী বাচ্চা, এত ছটফট করতে হয় না। আমার অনেক কষ্ট হয় তো, তখন যে আমি তোর মাম্মামকে অনেক বেশি হার্ট করে ফেলবো, বুঝলি? লোকটা সেখানে বসে নিজের হাতের কাজ সারাতে সুবুকটা বেশ অনেকক্ষণ যাবৎ যুদ্ধ করার পর সে শান্ত হয়। তারপর নিজেকে পরিষ্কার করে তেল জামা কাপড় ঠিক করে সেখান থেকে বেরিয়ে পড়ে। সকালে সূর্যের আলো চোখে পড়তে তের ঘুমটা ভেঙে যায়। নিজের প্রতিদিনের অভ্যাস মতো হাত দুটো ছাড়াতে অনুভব হয় তার পাশে ভেজা কিছু আছে। তে কিছুটা ঘাবড়ে গিয়ে উঠে বসে আর পাশে তাকাতেই 440 ভোল্টের ঝটকা খায়। তে তো ঠিকই বুঝতে পারে যে এটা কি জিনিস, কারণ কোনোদিন কোনো ছেলের আশেপাশে না ভিড়লেও ও তো সায়েন্সের স্টুডেন্ট। সি সি, আমার হাত এটাতেই পড়তে হলো। কোন শালা যে প্রতিদিন রাতে আমার সাথে এই আকামটা করে আল্লাহই জানে। তখনই তের মনে
কি বিপদে পড়লাম আমি, আমারে বাঁচাও। তে তাড়াতাড়ি নিজেকে ঠিকঠাক করে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে তার বাবা বসে খবরের কাগজ পড়ছে, তার মা রান্নাঘরে রান্না করছে। তখনই তাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় একটা বাইক। বাইকে বসে আছে একটা ছেলে। ছেলেটা বাইক থেকে নেমে মাথার হেলমেটটা খুলে ফেলে। ছেলেটা দেখতে অসম্ভব সুন্দর। কালো রঙের ফুল স্লিভ ফিটেড শার্টের উপরের দুটো বোতাম খোলা, যার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে তার ধারালো কলার বল। ডান কবজিতে কালো চামড়ার ব্রেসলেট, বাম হাতে রূপালি স্টিলের ঘড়ি। তার কালো চুলগুলো সামান্য এলোমেলো, যেন বাতাসে উড়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে। তার চোখ দুটো অস্বাভাবিক তীক্ষ্ণ, যেন একবার তাকালেই সামনে থাকা মানুষটার মনের সব কথা পড়ে ফেলতে পারে। আর তার গা থেকে ভেসে আসছে হালকা উড়ি পারফিউমের গন্ধ। ছেলেটা আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির ভিতর প্রবেশ করে। ড্রয়িং রুমে নামজান সাহেবকে বসে থাকতে দেখে সে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি বাবা, ভালো আছি। তোমার কি অবস্থা, আর কবে এলে বিদেশ থেকে? তখনই পেছন থেকে জিন বলে ওঠে, আরে জাঙ্কুক বাবা, কেমন আছো? তোমার শরীর কেমন আছে? আর তোমার বাবা মা কি দেশে এসেছে, নাকি তুমি একাই এসেছো? এতক্ষণ ধরে তে সবকিছু দেখছিল। এই জাঙ্কুক ছেলেটাকে সে এই প্রথমবার দেখছে। কেন জানে ছেলেটাকে তার কাছে চেনা চেনা লাগছে। জিনের কথা শুনে জাঙ্কুক হালকা হেসে বলে, হ্যাঁ আন্টি, আমি ভালো আছি। এই তো 1 মাস আগে বাংলাদেশে আসলাম। কিছু জরুরি কাজ থাকার কারণে আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি। আর মম ড্যাড বিদেশেই আছে। আসলে আমি চাচ্ছিলাম তে তো অসুস্থ, তাই তাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে। বাইরে গেলে তের মনও ভালো হবে। সারাদিন বাসায় থেকে তে হয়তো বোর হচ্ছে। কি? না মা, আমি কোথাও যাব না। আর এই ছেলেটাকে তো আমি চিনি না। আমি অপরিচিত কারোর সঙ্গে বাইরে যাব না। তে জাঙ্কুক একদম ঠিক কথা বলেছে। তুমি তো অসুস্থ, আর এই সময়ে একটু বাইরে গিয়ে ঘোরাফেরা করলে হয়তো তোমারও অনেক ভালো লাগবে। ছেলেটার সব কাজ ফেলে রেখে তোমার কাছে এসেছে। যাও মা, তাড়াতাড়ি তৈরি হয়ে আসো। হ্যাঁ তে, তোর বাবা একদম ঠিক কথা বলেছে। আর কোনো বাহানা করবি না। তে আর কি করবে, অগত্যা সে উপরে গিয়ে ভালোভাবে সেজে রেডি হয়ে নিচে নেমে আসে। তের পরনে ছিল আপ হোয়াইট সিল্কের রং ড্রেস। কোমর পর্যন্ত আসা নরম ঘন কালো চুলগুলো খেলা করছিল। গোলাপি ঠোঁট, টিকালো নাক আর দুধে আলতা গায়ের রং তাকে যেন আরো আকর্ষণীয় করে তুলছিল। জাঙ্কুক তেকে দেখে স্তব্ধ হয়ে বসে রইল। তের উপর থেকে তার চোখ যেন সরছিলই না। তে নিচে নামতেই সবাই মিলে সকালে নাস্তা খেয়ে জাঙ্কুক তেকে নিয়ে বাইকে উঠে পড়ে। তারপর বাইক স্টার্ট করে দুজনেই বেরিয়ে পড়ে। জাঙ্কুক হলো দেশের অন্যতম প্রভাবশালী বিজনেস সাম্রাজ্য জিওন গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। তার বাবা মা দুজনেই বিজনেসের কাজে বেশিরভাগ দেশের বাইরে থাকে। শত শত কোটি টাকার সম্পত্তি, দেশ বিদেশে অসংখ্য কোম্পানি, বিলাসবহুল হোটেল, রিয়েল এস্টেট, সবকিছুর ভবিষ্যৎ মালিক সে। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে নিয়ে একটা পার্কে আসে। জাঙ্কুক বাইক দাঁড় করাতেই তে বাইক থেকে নেমে পড়ে। তারপর দুজনে পার্কের ভিতর ঢুকে। কেমন লাগছে তে পাখি এই জায়গাটা? তোমার পছন্দ হয়েছে? জায়গাটা তো অনেক সুন্দর। আমার কেন জানি মনে হচ্ছে আমি এর আগেও এখানে এসেছিলাম। কেমন যেন চেনা চেনা লাগছে আমার। আমি কি এর আগে কখনো এসেছিলাম এখানে? জাঙ্কুক কয়েক সেকেন্ড তের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, হয়তো এসেছিলে, কিন্তু তোমার হয়তো মনে নেই তে। চলো ওদিকটায় যাই, ওখানে সুন্দর একটা বাগান আছে। তারপর জাঙ্কুক তের হাত ধরে সেখানে নিয়ে যায়। তে অবাক হয়ে চারপাশ দেখতে লাগে, আর জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। তে, তোমার কি কিছু মনে পড়ছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে এই জায়গায় আমি আরো অনেকবার এসেছি, কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে? আর আপনি বা কে বলুন তো? আমি কি আপনাকে চিনি? আপনাকে দেখলে আমার কেমন যেন পরিচিত মনে হয়। বলুন না, আপনি কে? জাঙ্কুক তের কথায় সামান্য হাসে। তার চোখে দৃষ্টি শীতল হয়ে আসে। আমি কে সেটা তুমি অবশ্যই জানতে পারবে তে, তবে এখন নয়। সময় হলে তুমি নিজেই জেনে যাবে। এখন বলো কি খাবে? জাঙ্কুকের এমন কথায় তে কিছুই বুঝতে পারে না। সে মনে মনে বলে, এই লোকটা কি বলছে এসব? সময় হলে নিজেই জানতে পারবো মানে? কি জানবো আমি? আচ্ছা, ওসব পরে ভাববো। আরে কিছু খেয়ে নেই। তারপর তে কিছু মজার মজার খাবার অর্ডার করে। জাঙ্কুক সেগুলো নিয়ে আসে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আরো অনেকক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে বিকেলের দিকে জাঙ্কুক তেকে তাদের বাড়িতে রেখে আসে। বাসায় আসার পর তে বিছানায় ঢাস করে শুয়ে পড়ে। অনেকক্ষণ ঘোরাঘুরির কারণে এখন শরীরটা খুব ক্লান্ত লাগছে তের। বিছানা ছেড়ে ওয়াশরুমে কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে রুমে ঢুকে। তারপর ফোন হাতে নিয়ে টিপতে লাগে। তখনই তার মা জিন রুমে আসে। কি রে তে, কেমন কাটলো তোর আজকের দিনটা? ভালো, অনেক ভালো কেটেছে আম্মু। আচ্ছা আম্মু, ওই ছেলেটা কে বলো তো? কোন ছেলে? আরে ওই ছেলেটা, জাঙ্কুক নাম। সে কে? আমি কি তাকে চিনি? তের মুখে এমন কথা শুনে জিন বেশ অবাক হয়, কিন্তু সাথে সাথে অনেক খুশিও হন।
ব্যবস্থা আমি করছি, কিন্তু আমি কি করব? এর হাত থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ, একটা উপায় অন্তত বাইর করে দাও। ডাইনিং টেবিলে জিন সকালে নাস্তা গোছাচ্ছেন, নামজন সাহেব পাশে বসে খবরের কাগজ পড়ছেন। তখনই জিন বলে ওঠে, জানো, আমাদের মেয়েটা হয়তো আস্তে আস্তে সুস্থ হচ্ছে। কালকেও বলতেছিল ওর নাকি জাঙ্কুককে চেনা চেনা লাগছে। জিনের এমন কথা শুনে নামজন সাহেব বলে, তাই যেন হয় জিন, আমরা তো সেটারই অপেক্ষায় আছি। আল্লাহ যেন আমার মেয়েটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। জিনের চোখে নোনা পানি জমে উঠল। জিন তাড়াতাড়ি শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছলেন। এরপর কেটে গেছে আরো 1 মাস। এই 1 মাসে তেয়ের সাথে প্রতি রাতে সেই একই ঘটনা ঘটে। এর মধ্যে জাঙ্কুক প্রায় তেকে নিয়ে ঘুরতে নিয়ে যায়। তেয়েরও জাঙ্কুককে ভালো লাগতে শুরু করে। একদিন জাঙ্কুক তেকে নিয়ে শপিং করতে নিয়ে যায়। তেও খুশি মনে রাজি হয়ে যায়। তারা একটা মলে ঢুকে শপিং করার জন্য। তে একটা দোকানের সামনে দাঁড়িয়ে কিছু ড্রেস দেখছিল, কিন্তু সে বুঝতে পারছিল না কোন ড্রেসটা নেবে। তাই সে জাঙ্কুককে ডেকে বলে, আপনি একটু এদিকে আসুন তো, দেখুন না, আমি বুঝতে পারছি না কোনটা নেব। আপনি একটু হেল্প করুন না, কোনটা নিলে ভালো হয়। জাঙ্কুক এতক্ষণ বসে বসে ফোন টিপছিল। তের কথা শুনে সে তের কাছে যায়। তারপর সুন্দর দেখে একটা গোলাপি রঙের ফ্লেয়ার ড্রেস তের হাতে দেয় আর বলে পরে আসতে। কিছুক্ষণ পর তে ড্রেসটা পরে বেরিয়ে আসে। ড্রেসটা পরে তেকে অদ্ভুত সুন্দর লাগছিল। উজ্জ্বল ফর্সা ত্বকে যেন কোমল আলো খেলা করছিল। মুখে লেগে থাকা মিষ্টি হাসি তাকে আরো অপরূপ আকর্ষণীয় করে তুলেছিল। জাঙ্কুক মুগ্ধ নয়নে তের দিকে তাকিয়ে আছে। তখনই শপিং মলে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎই গুলির শব্দে পুরো মলে হইচই লেগে যায়। সবাই এদিক ওদিক ছোড়াছুড়ি শুরু করে দেয়। জাঙ্কুক তাড়াতাড়ি গিয়ে তের হাত ধরে ফেলে। তখনই কোথা থেকে একটা গুলি এসে লাগে তের পাশে থাকা একজনের গায়ে। সঙ্গে সঙ্গে রক্ত ছিটকে দিয়ে পড়ে তের পুরো মুখে। তে পাথরের মতো জমে যায়, যেন চলার শক্তি হারিয়ে ফেলেছে। হঠাৎই কারোর সাথে ধাক্কা খেয়ে তে ছিটকে মাটিতে পড়ে, যার ফলে তে মাথায় অনেক জোরে আঘাত পায়। সঙ্গে সঙ্গে তে ওখানেই জ্ঞান হারায়। হসপিটালের বেডে জ্ঞানহীন অবস্থায় শুয়ে আছে তে। তার পাশে বসে অঝরে কান্না করছে তের মা জিন। নামজন সাহেব জাঙ্কুকের দিকে তাকিয়ে ধরা গলায় বললেন, এসব কিভাবে হলো জাঙ্কুক? তুমি তো ছিলে দের সাথে, তাহলে তে তো আঘাত পেলো কিভাবে? আমার মেয়েটার আবারও কিছু হবে না তো? বলতে বলতে নামজন সাহেব কান্নায় ভেঙে পড়ে। পাশে দাঁড়ানো জাঙ্কুক কান্নামাখা কণ্ঠে বলে, আঙ্কেল, আমরা দুজনে শপিং মলে ড্রেস দেখছিলাম। হঠাৎই কোথা থেকে একটা মাফিয়া গ্যাং শপিং মলে ঢুকে পড়ে আর হামলা করে দেয়। আমি দের কাছেই ছিলাম, কিন্তু লোকজনের হুড়োহুড়িতে কারোর সাথে ধাক্কা খেয়েতে ছিটকে নিচে পড়ে যায়। পরে তাকে আমি হসপিটালে নিয়ে আসি। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমার তের কিছু হবে না। আমি কিছু হতে দেব না আমার তের। জাঙ্কুক ধীর পায়ে বেডে শুয়ে থাকা তের কাছে যায়। তারপর তার ঠোঁট ছুঁয়ে দেয় তের কপালে। নামজন সাহেব আর জিন কেবিন ছেড়ে বেরিয়ে যায়। এদিকে জাঙ্কুক পাগলের মতো তের পুরো মুখে চুমু খেতে থাকে আর নিজে নিজে আওড়াতে লাগে, তে পাখি, কিছু হবে না তোমার। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? অনেক কষ্টে তোমায় ফিরে পেয়েছি, আর হারাতে দেব না হারাতে। জাঙ্কুকের চোখ দিয়ে নোনা পানি বইতে লাগলো। সে তেকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কেটে গেছে আরো 1 সপ্তাহ। তের এখনো জ্ঞান ফেরেনি। কবে জ্ঞান ফিরবে তা ডক্টররাও বলতে পারছেন না। এদিকে জাঙ্কুক পাগল প্রায়। নিজের রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে ছেলেটা। ঘর জুড়ে ছড়িয়ে আছে ভাঙা ফুলদানি, উল্টে পড়ে থাকা চেয়ার, ছেঁড়া ছবি আর মেঝেতে ছিটকে থাকা অসংখ্য স্মৃতি। জাঙ্কুক নিজের চুল 2 হাতে মুঠে করে ধরে মেঝেতে বসে আছে। হঠাৎ টেবিলের ওপর রাখা তের একটি ছবির ফ্রেম তার চোখে পড়ে। ছবিটা হাতে নিয়ে কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলে, আর কতদিন অপেক্ষা করবো তে? তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাহলে আজ তুমি কথা বলছো না কেন? তুমি না ফিরলে এই পৃথিবীর সবকিছু আমার কাছে অর্থহীন হয়ে যাবে তে। ফিরে এসো আমার কাছে, আমি আর পারছি না। জাঙ্কুক ছবিটা বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে। হাঁটু জড়িয়ে মাথা নিচু করে শিশুদের মতো কাঁদতে থাকে। হসপিটালে তের বাবা মা তের পাশে বসে আছে। মেয়ের শোকে তারা দিশেহারা। জিন একটু পরপরই আঁচল দিয়ে চোখের জল মুছছেন। তখনই তারা খেয়াল করে তের হাত নড়ছে। নামজন সাহেব দ্রুত গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডক্টর আসলে তারা দুজন কেবিন ছেড়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ডক্টর বাইরে বেরিয়ে আসে আর তের বাবা মাকে ভিতরে আসতে বলে। তারা ভিতরে ঢুকতেই দেখে তের জ্ঞান ফিরে
তের সাথে শহরের বাইরে ঘুরতে গিয়েছিলাম, তাহলে এখানে আসলাম কিভাবে? আম্মু, তুমি কিছু বলছো না কেন? আমার জাঙ্কুক কোথায়? তে তে তোর সব মনে পড়েছে? তোর স্মৃতি ফিরে এসেছে মা? মানে কি সব বলছো তুমি? আমার তো সবকিছুই মনে আছে। 10 দিন পরেই তো আমার আর জাঙ্কুকের বিয়ে। বিয়ের আগে আমরা লং ড্রাইভে বেরিয়েছিলাম। তারপর তো আমাদের গাড়িটা একটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। আর তারপর তো আমার কিছুই মনে নেই। আর আমার জাঙ্কুক কোথায়? ওর কিছু হয়নি তো? তে মা, একটু শান্ত হও তুমি। আমি সব বলছি। আসলে সেই অ্যাক্সিডেন্টের পর তুমি তোমার সব স্মৃতি হারিয়ে ফেলো। তুমি কাউকেই চিনতে পারছিলে না। তোমার এই অবস্থা দেখে আমরা বিয়ে ক্যান্সেল করে দেই। তুমি যে আবারও তোমার স্মৃতি ফিরে পেয়েছো, এতেই আমরা অনেক খুশি। কিন্তু বাবা, জাঙ্কুক কোথায়? ও ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি হয়নি তো? হ্যাঁ মা, জাঙ্কুক ঠিক আছে। তবে তোর এই ঘটনার পর ছেলেটা একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। তুই 3 মাস ঘুমাইছিলি। এদিকে দিনের পর দিন জাঙ্কুকের অবস্থা খারাপ হচ্ছিল। খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়ে সারাদিন হসপিটালে পড়ে থাকতো। কখন তোর জ্ঞান ফিরবে? কিন্তু তোর জ্ঞান ফিরে না। ছেলেটা রুমের ভিতর নিজেকে বন্দি করে রাখতো। মানসিকভাবে ভেঙে পড়েছিল একদম। জাঙ্কুকের এমন অবস্থা দেখে তার বাবা মা তাদের সঙ্গে তাকে বিদেশে নিয়ে যায়। সেখানে ভালো ডক্টর দেখিয়ে জাঙ্কুকের চিকিৎসা করায়। আস্তে আস্তে জাঙ্কুক মানসিকভাবে সুস্থ হতে শুরু করে। আর সঙ্গে সঙ্গে সে বাংলাদেশে চলে আসে। আর এসে দেখে তোর আগের কোনো স্মৃতি মনে নেই। তুই সব স্মৃতি ভুলে গেছিস। তারপর ও সিদ্ধান্ত নেয় যে করেই হোক তোর স্মৃতি ফিরিয়ে আনবে। এটুকু বলে নামজুল সাহেব থামেন। তে তখন বলে, বাবা, ও এখন কোথায় আছে? ও ওর বাড়িতেই আছে তে। আজ 2 দিন ধরে ও হসপিটালেও আসেনি। জানি না এখন কি অবস্থা ছেলেটার। এই কথা শুনে মাত্রই তে বেড ছেড়ে নেমে পড়ে আর নিজের অসুস্থ শরীর নিয়ে সে কেবিন ছেড়ে বেরিয়ে যায়। জাঙ্কুক মেঝেতে বসে আছে। তার হাতে তে আর জাঙ্কুকের তোলা একটি ছবি। জাঙ্কুক ছবিটার দিকে এক পলকে তাকিয়ে আছে। সে এখন আর কাঁদছে না। চোখের জলগুলো শুকিয়ে মুখের চারপাশে চেপটে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। তার ডান হাত কেটে সেখান থেকে রক্ত পড়ছে। জাঙ্কুক বিড়বিড় করে বলে, কেন এমনটা হলো তে? এমনটা তো হওয়ার কথা ছিল না। আমরা তো কত খুশি ছিলাম আমাদের বিয়ে নিয়ে। তাহলে এমনটা কি জন্য হলো তে? তুমি আমায় এই কিসের শাস্তি দিচ্ছ? আমি আর পারছি না। তুমি ফিরে এসো আমার কাছে তে। আমায় আর কষ্ট দিও না। আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি তোমার অভাবে। প্লিজ তে, ফিরে এসো আমার কাছে। বলতে বলতে আবারও কান্না করে ফেলে জাঙ্কুক। তখনই কেউ রুমের দরজায় ধাক্কা দেয়। জাঙ্কুক চোখের পানি মুছে কোনো মতে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় আর দেখে তে তার সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। সে কি স্বপ্ন দেখছে? সে নিজের হাতে একটা চিমটি দেয়। না, এটা তো স্বপ্ন নয়। তার মানে সত্যিতে এসেছে আমার কাছে। জাঙ্কুক দৌড়ে গিয়ে তেকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, তে পাখি, তুমি সত্যি এসেছো আমার কাছে? তুমি সুস্থ হয়েছো তে? বলতে বলতে জাঙ্কুক তের পুরো মুখে কিস করতে শুরু করে। তে দাঁড়িয়ে আছে, মাথায় আঘাত পাওয়ার কারণে ব্যান্ডেজ করা। তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হ্যাঁ জাঙ্কুক, তোমার তে সুস্থ হয়েছে আর আমার সব স্মৃতিও ফিরে এসেছে। এটা শুনে জাঙ্কুক যেন খুশিতে ফেটে পড়ে। সে তেকে কোলে তুলে নেয় আর পাগলের মতো ঘুরতে লাগে। তে, সত্যি তোমার স্মৃতি ফিরে এসেছে? তুমি আমায় চিনতে পেরেছো তে? আমি আর তোমায় হারাতে চাই না, কখনো না। জাঙ্কুক, আমিও। কিন্তু তুমি নিজের একই হাল করেছো বলো তো? তোমাকে তো চেনাই যাচ্ছে না। শরীরের একই অবস্থা তোমার। ঠিক মতো খাওয়া দাওয়া করনি বুঝি। আর কতদিন ধরে গোসল করনি বলো তো? বেশি না, 2 দিন। তবে চিন্তা করো না, এখন থেকে দিনে 5 বার করে গোসল করব। আর সাথে তোমাকেও করাবো চান। এতক্ষণ জাঙ্কুক তেকে কোলে নিয়েছিল। জাঙ্কুকের কথা শুনতে লজ্জা পেয়ে যায় আর জাঙ্কুকের বুকে মুখ লুকায়। জাঙ্কুক তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর হঠাৎ করেই তের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। তে বিছানায় শুয়ে শুয়ে ফোন চাপছে। 3 দিন পর তের সাথে জাঙ্কুকের বিয়ে। বিয়ের পর জাঙ্কুক তেকে নিয়ে বিদেশে চলে যাবে তার ফ্যামিলির কাছে। আর মাঝে মাঝে তেকে নিয়ে আসবে তার বাবা মার সঙ্গে দেখা করাতে। তে এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে গেছে। তাই আর ওষুধের ডোজও কম দেওয়া হয়েছে। তে
করতে শুরু করে। কিস করতে করতে তেকে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দেয়। জাঙ্কুক তের জামার ভিতরে হাত ঢোকাতে যাবে, তখনই তে জাঙ্কুকের হাত ধরে ফেলে। কি করছো এসব জাঙ্কুক? আদর করছি। কেন, ভালো লাগছে না? না মানে এখন এসব করা ঠিক হবে না, আমাদের তো এখনো বিয়ে হয়নি, বিয়েটা হোক আগে, তারপর না হয় মন ভরে আদর করো। না জান, বাধা দিও না, আর বিয়ে তো কদিন পরই হয়ে যাবে, তাই না? সমস্যা কোথায়? আছে, অনেক সমস্যা আছে। প্লিজ জাঙ্কুক, আমার কথা শোনো প্লিজ। উফ, কবে যে আমার কষ্টটা বুঝবে তুমি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ঘুমাও তুমি, আমি যাই। এই, কই যাবে তুমি? কেন, আমার বাসায়? আজকের রাতটা আমার এখানে থেকে যাও না। সত্যি বলছো? তবে উল্টাপাল্টা কিছু হয়ে গেলে কিন্তু আমার দোষ নেই। মানে উল্টাপাল্টা কিছু করবে? তাহলে যাও, তুমি তোমার বাসায় গিয়ে ঘুমাও। এই বলে তে আবারও শুয়ে পড়ে। জাঙ্কুক আর একবার তে ঠোঁটে কষিয়ে একটা চুমু দিয়ে রুম ছেড়ে বেরিয়ে যায়। তেও ঘুমিয়ে পড়ে। আসলে তের স্মৃতি ফেরার পর মাঝের দিনগুলোর কথা তার মনে নেই, যেটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। তের অসুস্থতার কারণে ডক্টর তেকে অনেক ভারী ডোজের মেডিসিন দিত, যার কারণে রাতের কোনো কিছুই তের মনে থাকতো না। জাঙ্কুক যে প্রতি রাতে তার রুমে আসতো, সবকিছুই তে এখন ভুলে গেছে। ঘরের চারপাশ জুড়ে লাল সাদা গোলাপের পাপড়ি, খাটের চারদিকে ঝুলছে ফুলের মালা, নরম হলুদ আলোয় পুরো ঘরটা যেন স্বপ্নের মতো লাগছে। বাতাসে গোলাপের মিষ্টি সুবাস। খাটের মাঝখানে লাল বধূ বেশে চুপচাপ বসে আছে তে। মাথায় টানা ঘোমটা, হাতে রাঙা মেহেদি, আর কাছের চুলের মৃদু শব্দ তার লজ্জা আর অপেক্ষার কথা জানিয়ে দিচ্ছে। তখনই রুমে দরজা খুলে প্রবেশ করে জাঙ্কুক। সে ঢুকে রুমে দরজা লাগিয়ে দেয়। জাঙ্কুক ধীর পায়ে তের পাশে গিয়ে বসে, তারপর আস্তে করে তের ঘোমটা সরিয়ে ফেলে। তে লজ্জায় মাথা নিচু করে আছে, বুকের ভেতর হৃদয় স্পন্দন দ্রুত উঠানামা করছে। জাঙ্কুক তের চিবুক ধরে বলে, জান, আজ আর কোনো বাহানা চলবে না, এখন তো আমাদের বিয়ে হয়েছে, সো তুমি আর আমার কাছে বাধা দিবে না, বুঝতে পেরেছো পাখি? জাঙ্কুক, আমার না অনেক ভয় করছে। ভয় কিসের জান, আমি তো আছি। তুমি আছো দেখেই তো ভয় লাগছে। জাঙ্কুক তেকে বিছানায় শুইয়ে দেয়, তারপর নিজেদের উপর উঠতে যাবে, তার আগে তে আবারও উঠে পড়ে। প্লিজ জাঙ্কুক, আমার ভয় করছে। জাঙ্কুক তের পা ধরে আবারও বিছানায় শুইয়ে দেয়। কিছু হবে না তে, জাস্ট একটু কষ্ট হবে, আমার জন্য এতটুকু সহ্য করো প্লিজ, পরে সব ঠিক হয়ে যাবে। এই বলে জাঙ্কুক তে ঠোঁটে কিস করতে শুরু করে। জাঙ্কুক এক হাত দিয়ে তের কোমর জোরে চেপে ধরে। তে ব্যথায় চিৎকার দিয়ে ওঠে, আহ জাঙ্কুক, লাগতেছে তো। চুপ জান, আমাকে আমার কাজ করতে দাও। জাঙ্কুক তে ঠোঁটে কিস করছে, সাথে বাইটও করছে। আস্তে আস্তে সে তে ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। জাঙ্কুকের হাত তের সারা শরীরে ঘোরাঘুরি করছে। জাঙ্কুক তের লেহেঙ্গার ফিতা খুলে ফেলে, তারপর তের বুকের কাপড় সরিয়ে উন্মুক্ত করে দেয় তের নরম তুলতুলে বক্ষ দেয়। জাঙ্কুক তের বুকে মুখ ডুবিয়ে দেয় আর বাচ্চাদের মতো খেতে লাগে। তে উত্তেজনায় জাঙ্কুকের চুল টেনে ধরে। জাঙ্কুক যেন আরো পাগল হয়ে যায়। সে নিজের শরীরে থাকা পুরো কাপড় খুলে ফেলে, তারপর তের শরীরে থাকা অবশিষ্ট কাপড়ও খুলে ফেলে। তে লজ্জায় বারবার চেষ্টা করছে তার শরীর ঢাকার। জাঙ্কুক তের নাভিতে কিস করে, তারপর তের পা দুটো আলাদা করে দেয় আর তের ভিজা আটসাট জায়গায় নিচে মুখ ডুবিয়ে দেয়। জাঙ্কুক অনেক জোরে জোরে সাক করতে থাকে। উত্তেজনায় তের মুখ দিয়ে মৃত গঙ্গানে বেরিয়ে আসে। জাঙ্কুক তের পা দুটো নিজের কাঁধে তুলে নেয়, তারপর তার বিশাল শক্ত জিনিসটা তের ভিজা জায়গার মধ্যে সামান্য ঢুকিয়ে দেয়। তে ব্যথায় অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে, আহ জাঙ্কুক, মরে যাবো তো, প্লিজ ওটা বের করেন, আমার ব্যথা করছে। তে উঠতে চায়, কিন্তু জাঙ্কুকের শক্তিশালী হাতের কাছে সে পুরো অসহায়। জাঙ্কুক তার দু হাত দিয়ে তের হাত দুটো চেপে ধরে আছে। জাঙ্কুক আর কোনো অপেক্ষা না করে সে তার লিটল কুকিকে ঢুকিয়ে দেয় তের গভীরে আর জোরে জোরে কোমর চালাতে লাগে। প্রচন্ড ব্যথায় তের চোখ দিয়ে দু ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ে, কিন্তু জাঙ্কুক থামে না। প্রায় 2 ঘন্টা পর জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। পাশে ফিরে দেখে তে জ্ঞানহীন অবস্থায় শুয়ে আছে। জাঙ্কুক বিছানা থেকে উঠে বোতল থেকে জল ঢেলে তের মুখে ছিটিয়ে দেয়। ঠান্ডা জিনিস মুখে পড়ায় ততক্ষণে তের জ্ঞান ফিরে। জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে, কপালে একটা চুমু খেয়ে বলে, সরি জান পাখি, অনেক ব্যথা দিয়ে ফেলেছি। তুমি একদম পচা জাঙ্কুক, কত ব্যথা দিলে আমি কি এত ব্যথা সহ্য করতে পারি? পারো না তো কি হয়েছে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, তখন তুমি নিজেই বলবে। প্লিজ জাঙ্কুক, কিল মি। তে লজ্জায় জাঙ্কুকের বুকে মাথা লুকায়। জাঙ্কুক তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে।
জাঙ্কুকের মুখে চিপকির মৃদু হাসি। জাঙ্কুক তীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, চল পাখি, প্লিজ আর একবার। কি? এই জাঙ্কুক, না না, আমার ঘুম পাচ্ছে। ঘুমাবে তো জান পাখি, তার আগে আমায় শান্ত করো, না হলে যে আমি ঘুমাতে পারবো না। এই বলে জাঙ্কুক আবারও তের উপরে উঠে পড়ে। জাঙ্কুকের প্রতিটা ছোঁয়ায় তে কেঁপে উঠছিল।